ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিন আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সন্ধ্যা 6টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এই তফসিল ঘোষণা করেন তিনি। নির্বাচনের আগে পরে এআই এর অপব্যবহার এবং নারীদের হেনস্থার বিষয়ে সতর্ক করেন সিএসি। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি। বিস্তারিত আফজাল হোসেনের রিপোর্টে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে তিনি এই ঘোষণা দেন। আমাদের ভাই বোন সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের অঙ্গীকার হচ্ছে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠান, যা জাতি হিসাবে আমাদের প্রত্যাশা পূরণ করবে। সিইসির ঘোষণায় উঠে এসেছে মনোনয়নপত্র দাখিল, যাচাই বাছাই, প্রার্থিতা প্রত্যাহার সহ ভোটের তারিখ। আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী 29 ডিসেম্বর 2025 রোজ সোমবার। মনোনয়নপত্র বাছাই হবে আগামী 30 ডিসেম্বর 2025 রোজ মঙ্গলবার হতে 4 জানুয়ারি 2026 রোজ রবিবার পর্যন্ত। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়েরের শেষ তারিখ 11 জানুয়ারি 2026 রোজ রবিবার। কমিশনে দায়েরকৃত আপিল নিষ্পত্তির তারিখ 12 জানুয়ারি 2026 রোজ সোমবার থেকে 18 জানুয়ারি 2026 রোজ রবিবার পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি 2026 রোজ মঙ্গলবার। রিটার্নিং অফিসার কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ 21 জানুয়ারি 2026 তারিখ রোজ বুধবার। নির্বাচনী প্রচারণা চলবে 22 জানুয়ারি 2026 রোজ বৃহস্পতিবার হতে ভোট গ্রহণ শুরুর 48 ঘন্টা আগ পর্যন্ত তথা আগামী 10 ফেব্রুয়ারি 2026 রোজ মঙ্গলবার সকাল 7:30 পর্যন্ত। ভোট গ্রহণ হবে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার। নির্বাচন উৎসব মুখর করতে সব পক্ষের সহযোগিতা কামনা করেন সিইসি। এছাড়া আচরণবিধির বিষয়ে সতর্ক করে তিনি সংবাদ মাধ্যম ও পর্যবেক্ষকদের স্বাধীন ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সংবাদ মাধ্যম ও পর্যবেক্ষক সংস্থার সহকর্মীদের ভূমিকা অপরিসীম। আপনারা স্বাধীনভাবে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতার সাথে আপনাদের দায়িত্ব পালন করবেন, এটি আমাদের প্রত্যাশা। এবারে সংসদ নির্বাচনে প্রায় 13 কোটি ভোটার অংশ নেবেন। এই বিপুল সংখ্যক ভোটারের বিপরীতে 42,761টি ভোট কেন্দ্র চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। সকলের প্রতি আমার আহ্বান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফল করে আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ঐতিহাসিক ভূমিকা রাখুন। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়ন আদেশের ওপর গণভোটের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এই তফসিল ঘোষণার মধ্যে দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করল। ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর দেশ এখন যে নতুন পথে অগ্রসর হচ্ছে, এই নির্বাচন ও গণভোট সেই পথরেখাকে দৃঢ় করবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা বিএনপিকে আশ্বস্ত করেছে। তিনি বলেন, নির্বাচন কমিশন সরকার ও রাজনৈতিক দল প্রমাণ করেছে তারা সত্যিকার অর্থে নির্বাচন চায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর প্রতিক্রিয়ায় এইসব কথা বলেন তিনি। নির্বাচন কমিশন গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন দিতে সক্ষম হবে। সব প্রার্থী এই নির্বাচনকে উৎসবে পরিণত করবে বলেও জানান তিনি। যে তফসিল ঘোষণা হয়েছে তাতে আমরা মোটামুটিভাবে সন্তুষ্ট। 2026 সালের
ফেব্রুয়ারির 12 তারিখে যে নির্বাচনের ঘোষণা হয়েছে, একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের নির্বাচন, যেটা আমি মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নিঃসন্দেহে একটি অত্যন্ত বড় উল্লেখযোগ্য একটা ঘটনা, এবং এটাকে সুষ্ঠুভাবে পালন করা এবং সেটাকে অনুষ্ঠান করা, এটা নির্বাচন কমিশনের দায়িত্ব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। সন্ধ্যায় তফসিল ঘোষণার পরপরই দলটির পক্ষ থেকে এই প্রতিক্রিয়া জানানো হয়। জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নির্বাচন নিয়ে সংশয় থাকলেও তফসিল ঘোষণা আশ্বস্ত করেছে। তিনি বলেন, সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা এখন ইসির প্রধান দায়িত্ব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এই শিডিউলকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমি আবারও আশাবাদ ব্যক্ত করছি আমরা সবাই যে এই নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য করার জন্য নির্বাচন কমিশনের উপর যে দায়িত্ব, সেই দায়িত্ব পালনে তারা সর্বোচ্চ দায়িত্বশীলতার ভূমিকা তারা পালন করবেন। একটি সুন্দর, সুষ্ঠু নির্বাচনকে নিশ্চিত করার জন্য লেভেল প্লেইং ফিল্ডকে তারা নিশ্চিত করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো হয়। চিঠিতে ইসি জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রয়েছে। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণার পরদিন থেকে ভোট গ্রহণের 2 দিন পর পর্যন্ত সময়ের জন্য মোবাইল কোড আইন 2009 এর আওতায় আচরণবিধি প্রতিপালনার্থে প্রতি উপজেলা বা থানায় কমপক্ষে 2 জন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ নির্বাচন করলেও স্ব দলীয় প্রতীকে নির্বাচনের বিধানের বৈধতা প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে জোট করলেও সব দলকে নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। সন্ধ্যায় বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এর ফলে নির্বাচনী জোট গড়লেও প্রতিটি দলকে নিজ নিজ দলীয় প্রতীকেই নির্বাচন করতে হবে। অতীতে নির্বাচনী জোট গঠন করার পর জাতীয় নির্বাচনে বেশিরভাগ ক্ষেত্রেই জোটে যে দল নেতৃত্বে ছিল তাদের দলীয় প্রতীকেই অন্যান্য ছোট দলগুলোকে ভোটে অংশ নিতে দেখা গেছে। হাইকোর্টের রায়ের ফলে এবার সেটি আর করা যাবে না। আদালতের আদেশের উপর ভিত্তি করেই সংসদীয় আসন পুনর্নির্ধারণ করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, সর্বোচ্চ আদালতের রায়ে ইসির ক্ষমতা প্রশ্নবিদ্ধ হয়েছে। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে প্রশাসনে রদবদল অব্যাহত থাকবে বলেও জানান ইসি সচিব। এসএম আরিফের রিপোর্ট। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে গণমাধ্যমের সাথে কথা বলেন ইসির সিনিয়র সচিব। তিনি জানান, এ পর্যন্ত 3,10,000-এরও বেশি প্রবাসী পোস্টাল ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন। পোস্টাল ব্যালটে প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমিত সংখ্যাটা হচ্ছে 10 লক্ষ। তার ভিতরে প্রবাস থেকে আছেন 3,10,505 জন এখন পর্যন্ত, আর বাকিটা হচ্ছে যে ইন কান্ট্রি। সংসদীয় আসনে আদালতের রায় নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, হাইকোর্টের আদেশ মেনেই আসন পুনর্নির্ধারণ করা হচ্ছে। গাজীপুর এবং বাগেরহাট নিয়ে যে বিষয়টা আসছে সেটা নিয়ে আমরা কাজ করছি। মাননীয় আদালতের আদেশ অনুযায়ী একটা সংশোধনী এটা নেওয়া হচ্ছে। রায়গুলো আমাদের ক্ষমতাকে খর্ব করছে কিনা আপনি যদি বলেন তাহলে এক অর্থে এটা একটা প্রশ্নবিদ্ধ অবস্থানে আছে। ইসি সচিব জানান, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে প্রশাসনে রদবদল চলবে। রদবদল একটা চলমান প্রক্রিয়া, যেখানে যার যতটুকু প্রয়োজন হবে তারা করবেন। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের সম্মতি বা অনুমতি যদি যেটা প্রাসঙ্গিক হবে তারা সেভাবে নেবেন। যারা আইনি হেফাজতে বা কারাগারে আছেন তারা 21 থেকে 25 ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোটের জন্য নিবন্ধিত হতে পারবেন বলেও জানান আখতার আহমেদ। আপনাদেরকে ধন্যবাদ। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। তফসিল ঘোষণার পর অযৌক্তিক আন্দোলন নিলে কেউ রাজপথে নামলে কঠোর হস্তে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে জাতিকে সবচেয়ে সেরা নির্বাচন উপহার দিতে সরকার বদ্ধপরিকর। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে শফিকুল আলম এসব কথা বলে। ইউসুফ আলীর রিপোর্ট।
নিয়মিত বৈঠকের অংশ হিসেবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজকে ক্যাবিনেটের নিয়মিত উইকলি মিটিং ছিল। এ সময় তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে 2000 দাবি নিয়ে রাজপথে আন্দোলন হলেও তা দমন করতে কোনো বুলেট ছোড়া হয়নি। গত 16 মাসে 2000টা আন্দোলন হয়েছে। ইন্টারিম গভর্নমেন্টের একটা ডিসিশন ছিল যে এগুলোকে পিসফুলি ডিল করা। হোম মিনিস্ট্রি থেকে সুস্পষ্ট একটা অর্ডার এসেছে। তফসিল ঘোষণার পরে রাস্তা বন্ধ করে অন্যায় এবং ইলিগাল এবং আনলফুল যারা দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামবেন, এই পুরো বিষয়টা খুব কঠোর হস্তে দমন করা হবে। তফসিল ঘোষণা হওয়ায় সবাই নির্বাচনমুখী হবে এমন আশাবাদ ব্যক্ত করে শফিকুল আলম বলেন, রাজনৈতিক দলগুলোর সহায়তা পেলে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়া সম্ভব। বড় সবগুলো পার্টি তাদের নমিনেশন ডিক্লেয়ার করেছে। আপনি কি দেখেছেন সারা বাংলাদেশে কোনো ধরনের কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি বা কোনো রেবেল ক্যান্ডিডেট তার রাইভাল ক্যান্ডিডেটের সাথে ক্ল্যাশ করছেন? আমরা একটা জনগণের কাছ থেকে একটা স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। আমরা নিশ্চিত ইনশাল্লাহ এইবার খুবই সুন্দর ইতিহাসের একটা বেস্ট ইলেকশন হবে। পদত্যাগকারী 2 উপদেষ্টা দায়িত্ব পালনকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গতকাল 2 জন উপদেষ্টা তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তফসিল ঘোষণার সাথে সাথে তাদের এই পদত্যাগ কার্যকর হবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগের পর তাদের দপ্তর পুনর্বণ্টন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এই সংক্রান্ত নির্দেশনা জারি করার পর মন্ত্রিপরিষদ বিভাগ গেজেট প্রকাশ করে। গেজেট অনুযায়ী নতুন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ডক্টর আসিফ নজরুল এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আদিলুর রহমান খান। প্রধান উপদেষ্টার অধীনে থাকা মন্ত্রণালয়গুলো হচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। আগামী নির্বাচন মোটেও সহজ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, মানুষের রায় দলের পক্ষে, ধানের শীষের পক্ষে আনতে হবে। রাজধানীর কেআইবি মিলনায়তনে বিএনপির দেশ করার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এইসব মন্তব্য করেন। তারেক রহমান বলেন, ঐক্য ধরে রাখা না গেলে দেশের অস্তিত্ব ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। আতিকুর রহমান, তিতাসের রিপোর্ট। রাজধানীর কেআইবি মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সময় এসেছে দেশকে এগিয়ে নেয়ার, তাই সাধারণ মানুষের কথা শুনে সেই অনুযায়ী মানুষের উন্নয়নে কাজ করতে হবে। জনগণের দুয়ারে দৌড়ে পৌঁছে যান যে এখনো যদি আমরা সিরিয়াস না হই, সামনে এই দেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে। এটা একমাত্র বাঁচাতে পারে গণতন্ত্র এবং সেই গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করতে পারেন আপনারা, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রত্যেকটি মানুষ। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা দলীয় হলেও তা দেশ ও জনগণের জন্য, এমন মন্তব্য করে তারেক রহমান বলেন, আগামী নির্বাচন যতটা সহজ ভাবা হচ্ছে ততটা সহজ হবে না। এই নির্বাচনটি আমরা যত সহজ ভাবছি, অ্যাকচুয়ালি নির্বাচনটি তত সহজ নয়। আমাদেরকে জনগণের প্রতিনিধিত্ব করতে হবে। জনগণ যাতে আস্থা রাখতে পারে আমাদের উপরে, আমাদেরকে সেভাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। দেশের মৌলিক বিষয়গুলো নিয়ে বিএনপি ছাড়া আর কোনো দল কথা বলে না উল্লেখ করে তিনি বলেন, ভোটের মাধ্যমে ধানের শীষের পক্ষে জনগণের রায় আনতে হবে। আমাদের পরিকল্পনা দেশের মানুষের জন্য, এই পরিকল্পনার কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এর পক্ষে মানুষকে সচেতন করতে হবে এবং সচেতন করার মাধ্যমে মানুষের রায় আপনার দলের পক্ষে, ধানের শীষের পক্ষে আনতে হবে। নির্বাচনের দিন, ভোটের দিন, ভোটের মাধ্যমে রায় আনতে হবে। তারেক রহমান বলেন, ঐক্য ধরে রাখতে না পারলে দেশের অস্তিত্ব ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। তাই স্বপ্ন দেখিয়ে নয়, পরিকল্পনাগুলো বাস্তবায়নে তৃণমূল কর্মীদেরই উদ্যোগ নিতে হবে। আতিকুর রহমান, তিতাস, মাই টিভি।
রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা আবারও অবনতি হয়েছে। সংকটাপন্ন অবস্থায় তাকে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সর্বশেষ চিকিৎসা আপডেটে এই তথ্য জানিয়েছে তার জন্য গঠিত দেশীয় ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বিত মেডিকেল বোর্ড। মেডিকেল বোর্ডের পক্ষ থেকে বিবৃতিতে সই করেছেন এভার কেয়ার হাসপাতালের অধ্যাপক ডক্টর শাহাবুদ্দিন তালুকদার। এই বিবৃতি গণমাধ্যমে পাঠিয়েছেন মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। গত 23 নভেম্বর বেগম খালেদা জিয়াকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। আগামী নির্বাচিত সরকার ও সকল অংশীজনকে ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রচেষ্টা বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। এ সময় আইনের শাসন ও রাজনৈতিক প্রভাব মুক্ত বিচার ব্যবস্থা প্রতিষ্ঠায় দিনটি অবিস্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল সুপ্রিম কোর্ট সচিবালয়। প্রশাসনিক ভবন 4 সচিবালয় উদ্বোধন করেন বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। দিনটিকে ঐতিহাসিক উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, এই সচিবালয়ের স্বাধীন স্থায়িত্ব বজায় রাখাটা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সচিবালয় আমাদের প্রাপ্তি হয়েছে 26 বছরের যাত্রা, কিন্তু এটি এখানে শেষ হলো না। আমাদের এখন সবচেয়ে বড় যে আমাদের পদক্ষেপ নিতে হবে সেটা হচ্ছে এই সচিবালয়ের যে কার্যক্রম এটা স্থায়িত্ব বজায় রাখা, এবং সামনের মাস এবং বছরগুলো বলে দেবে সেটা আমরা কত সাফল্যের সাথে সেটা আমরা অর্জন করতে পারবো। এখন থেকে বিচার বিভাগের সকল কাজ স্বাধীনভাবে পরিচালনা করার প্রক্রিয়া সম্পূর্ণ হলো জানিয়ে আগামী সরকারকে ন্যায় বিচার ও গণতন্ত্র বজায় রাখার আহ্বান জানান তিনি। বিচার কার্য পরিচালনা করা এবং বিচার ব্যবস্থা পরিচালনা করা সেটা কিন্তু সবকিছু কনসেন্ট্রেটেড হয়ে গেল সুপ্রিম কোর্টের কাছে। এটা সাফল্য যতটা আমাদের অর্জন হবে, এটার ব্যর্থতাও কিন্তু আমাদের মেনে নিতে হবে। আগামীতে যে নির্বাচিত সরকার আসবেন তাদের তো বটেই, এবং আমাদের যত স্টেক হোল্ডার আছে তাদের সবাইকে এই যে ধারাবাহিকতা, এই সচিবালয়ের ধারাবাহিকতা, আইনের শাসন বজায় রাখা, গণতন্ত্রকে বজায় রাখা, এই ধারাবাহিকতা যেন অটল থাকে। এর আগে আইনের শাসন ও রাজনৈতিক প্রভাব মুক্ত বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা নিয়ে কথা বলেন আইন বিচার সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। কোন মামলাটা আগে শুনানি হবে, কোন মামলা হবে না, বিচারকদের পোস্টিং, পদোন্নতি, বদলি সমস্ত কিছু রাজনৈতিক প্রভাবের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হতো। এখন আর রাজনৈতিক প্রভাব থাকবে না। আগামীতে আমরা বিশ্বাস করি এই সচিবালয় বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার পথে একটা বিরাট ভূমিকা রাখবে। জানান, সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধনের মাধ্যমে নির্বাহী বিভাগ থেকে আলাদা হওয়ার দীর্ঘ 26 বছরের অপেক্ষার পরিসমাপ্তি ঘটল। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে গৃহকর্মী কর্তৃক মা মেয়েকে খুনের ঘটনায় স্বামীসহ গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করা হয়েছে। 2000 টাকা চুরির জন্য এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে ডিএমপি। দুপুরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার SN মোহাম্মদ নজরুল ইসলাম প্রেস ব্রিফিং এই তথ্য জানান। এদিকে মা মেয়েকে হত্যার ঘটনায় করা মামলায় গৃহকর্মী আয়েশার 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত, আর তার স্বামী রাব্বি শিকদারের 3 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এই আদেশ দেন। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। গত সোমবার সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাসা থেকে গৃহবধূ লায়রা আফরোজ ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজের মরদেহ উদ্ধার করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায় সকাল 9:36 সাদা সালোয়ার কামিজ, ওড়না ও কেটস পরে নেমে আসছেন এক তরুণী। তার পিঠে ব্যাগ ও মুখে ছিল মাস্ক। স্কুল ড্রেস পরে বেরিয়ে যাওয়া ওই তরুণী নিহত নাফিসাদের বাসার গৃহকর্মী। ওই দিন বাসায় ঢুকে মা মেয়েকে হত্যার পর নাফিসার পোশাক পরেই বের হয়ে যায় সে। সিসি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে কয়েকটি স্থানে অভিযান চালায় পুলিশ। তবে পুলিশ পৌঁছানোর আগেই বারবার স্থান পরিবর্তন করে গৃহকর্মী আয়েশা। সবশেষ তাকে ঝালকাঠির নলছিটি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, মামলার প্রধান আসামি গৃহকর্মী আয়েশা আক্তারকে নলছিটি থেকে পুলিশে ধরিয়ে দেন তার শাশুড়ি। এ সময় তার স্বামী জামাল শিকদার রাব্বিকেও আটক করা হয়। বুধবার গতকালকে 10 ডিসেম্বর অভিযান পরিচালনা করে এবং বেলা আনুমানিক 12:30 ঘটিকার সময় আয়েশা ও তার স্বামী রাব্বিকে
গ্রেপ্তার করতে সক্ষম হন। পুলিশ জানায় মোহাম্মদপুরে মা মেয়েকে হত্যার উদ্দেশ্যেই ছুরি চাকু নিয়ে প্রবেশ করে গৃহকর্মী। বাসা থেকে কিছু মালামাল চুরির সময় তা ধরে ফেলায় ধস্তাধস্তির এক পর্যায়ে এই হত্যাকাণ্ড ঘটে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে আয়েশা। ছুরিকাঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে মা ও মেয়ে দুজনেই মারা যান বলে প্রাথমিকভাবে প্রতীয়মান। আত্মগোপনের উদ্দেশ্যেই রাব্বি স্ত্রী আয়েশাকে নিয়ে দীর্ঘ 15 বছর পর নলছিটির নিজ বাড়িতে ফিরে আসেন বলে জানা গেছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। যাওয়ার সময় রাজশাহীতে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে 32 ঘন্টা পর জীবিত উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। উদ্ধারের পর তাকে শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য দ্রুত নেওয়া হয়েছে হাসপাতালে। এর আগে 3টি এক্সকাভেটর দিয়ে পাশে 40 ফুট গভীর একটি গর্ত তৈরি করে প্রাথমিক কাজ শেষ করা হয়। দুপুরের পর থেকে মূল গর্ত পর্যন্ত পৌঁছতে দমকল কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেছেন। বুধবার দুপুর 1:30টার দিকে রাজশাহীর তানুরে সাজিদ নামের 2 বছর বয়সী শিশুটি গভীর গর্তে পড়ে যায়। শিশুটি তার মায়ের হাত ধরে কেটে নেওয়া ধানের খেতে হাঁটছিল। হঠাৎ সে গর্তে পড়ে যায়। এরপর থেকেই পুরো উপজেলা জুড়ে ছড়িয়ে পড়ে উৎকণ্ঠা। শুরুতে সাড়া পাওয়া গেলেও ধীরে ধীরে সেই সাড়া মিলিয়ে যেতে থাকে। এরপরই শুরু হয় উদ্ধার কাজ। ঘটনাস্থলে প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্স ও জীবন রক্ষাকারী সরঞ্জাম। শিশুটির জন্য প্রার্থনা করেন সারা দেশের মানুষ। এটা আসলে তাকে তার সার্ভাইভেবিলিটি। সারা দেশে গত 24 ঘন্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে 3 জনের মৃত্যু হয়েছে। এই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন 411 জন। এই নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে 404 জনে এবং শনাক্ত রোগী বেড়ে 99,493 জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতেই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত 24 ঘন্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে 50 জন, চট্টগ্রাম বিভাগে 61 জন, ঢাকা বিভাগে 56 জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 99 জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 70 জন, খুলনা বিভাগে 26 জন, ময়মনসিংহ বিভাগে 20 জন, রাজশাহী বিভাগে 21 জন, রংপুর বিভাগে 2 জন ও সিলেট বিভাগে 6 জন রয়েছেন।